তো আপনারা যারা কৃষক রয়েছেন এবং অকাল বৃষ্টিতে যে সমস্ত কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে তাদের প্রত্যেকেই কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ফসলের ক্ষতিপূরণ পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই একটি ফর্ম জমা করতে হবে। এই ফর্ম জমা না করলে কিন্তু আপনি সেই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন না। তো ভিডিওর মাধ্যমে দেখে নেব ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য কোন ফর্মটি আপনাদের জমা করতে হবে, ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কাদের কাদের ফর্ম জমা করতে হবে, কাদের ফর্ম জমা না করলেও চলবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, প্রত্যেক কৃষকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অকাল বৃষ্টিতে যে সমস্ত কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে তারা প্রত্যেকেই কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ক্ষতিপূরণের টাকা পাওয়ার আগে আপনাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো ফর্মের নাম হচ্ছে বাংলা শস্য বিমা বা বিএসবি রবি 2023-2024 রিসেন্ট ফর্ম, নতুন ফর্ম 2023-24-এর, এবং বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফর্ম, অর্থাৎ এই কোম্পানি কিন্তু আপনাকে এই বিমাটা করাচ্ছে। তো এইবার এই ফর্মটি কাদের ফিল আপ করতে হবে, কাদের ফিল আপ করতে হবে না, কারা ফিল আপ না করলেও টাকা পাবে, ডিটেলস আমরা জানাচ্ছি। তার আগে আমরা দেখে নেব এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে পেয়ে যাবেন কৃষকের নাম। এখানে কৃষকের নাম লিখবেন, যে কৃষক তার নাম লিখবেন, তারপরে পিতা মাতা অথবা স্বামীর নাম বা অভিভাবকের নাম লিখবেন, এখানে পুরো নাম লিখবেন। ফর্মটি চাইলে আপনারা বাংলাতেও ফিল আপ করতে পারেন, ফর্মটি চাইলে আপনারা ইংলিশেও ফিল আপ করতে পারেন। তারপরে কৃষকের বয়স কত সেই বয়স আপনারা লিখবেন। লিঙ্গ কি রয়েছে, পুরুষ না স্ত্রী না অন্যান্য, এখানে টিক করবেন। টিক করার পর ভোটার কার্ডের নাম্বার, এখানে ভোটার কার্ডের নাম্বার অবশ্যই দেবেন, এটা কিন্তু লাগবেই ভোটার কার্ডের নাম্বার। ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর জাতি কি রয়েছে, তপশিলি জাতি না উপজাতি না সাধারণ, যদি আপনি সাধারণ হন সেক্ষেত্রে সাধারণ বা জেনারেল হলে সাধারণে ক্লিক করবেন, তপজাতি হলে তপজাতি, উপজাতি হলে উপজাতি, ওবিসি হলে ওবিসি, টিক করবেন। টিক করার পর মোবাইল নাম্বার এখানে দেবেন, দেওয়ার পর আধার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই লাগবে, সেখানে আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম। তো চাইলে কিন্তু এখানে আপনারা মৌজার নাম দিতে পারেন বা গ্রামের নাম লিখতে পারেন। লেখার পর গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, আপনি কোন পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতের নাম লিখবেন। লেখার পর ব্লক, আপনার ব্লকের নাম কি সেই ব্লকের নাম লিখবেন। লেখার পর জেলা, আপনার জেলার নাম লিখবেন। লেখার পর কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, যদি আপনার কাছে কৃষক ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবেন, হ্যাঁ অথবা নার উপর টিক করবেন। টিক করার পর কৃষক বন্ধু আইডি। তো কৃষক বন্ধু আইডি কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি নাম্বার সেই আইডি নাম্বার আপনারা এখানে বসিয়ে দেবেন। তো বসানোর পর দেখতে পাচ্ছেন বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। এইবার আপনি কোন ফসলের জন্য বিমা করতে চাইছেন বা কোন জমির ফসলের জন্য বিমা করতে চাইছেন তার ডিটেলস কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছেন অধিসূচিত ফসলের নাম, এখানে আপনার ফসলের নাম লিখতে হবে, আপনি কি চাষ করেছেন, আলু না ধান না অন্য কোনো সবজি, সেক্ষেত্রে কিন্তু আপনি সিরিয়াল বাই সিরিয়াল এখানে লিখতে পারেন কোন কোন ফসলের চাষ আপনি করেছেন। করার পর ব্লক, আপনার জমিটি কোন ব্লকে অবস্থিত সেই ব্লকের নাম এখানে লিখবেন। লেখার পর গ্রাম পঞ্চায়েতের নাম কি রয়েছে, আপনার জমি যে জায়গায় রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে। লেখার পর মৌজা ও জেএল নাম্বার, জমির মৌজা এবং জেএল নাম্বার লিখবেন এখানে। খতিয়ান নাম্বার লিখবেন এখানে, দাগ নাম্বার এখানে লিখবেন। লেখার পর বিমার জন্য প্রস্তাবিত এলাকা একর, এইবার আপনি কতটুকু জমি বা কত একর জমি বিমার আওতায় আনবেন সেই একরটা লিখবেন, অর্থাৎ কতখানি জমি আপনি বিমার আওতায় রাখতে চাইছেন বা কতখানি জমির জন্য আপনি বিমা করবেন সেই জমির একরটা এখানে লিখবেন। লেখার পর নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি, যদি আপনার নিজস্ব জমি হয় নিজস্ব জমি লিখবেন, যদি আপনি ভাগ চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে ভাগ চাষি এখানে লিখবেন। লেখার পর ফসল রোপণের বা সম্ভাব্য রোপণের তারিখ, অর্থাৎ ফসল আপনি কত তারিখে রোপণ করবেন বা রোপণের তারিখটা জানা আছে কিনা সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। প্রথমে পেয়ে যাবেন কৃষকের নাম, ব্যাংকের পাসবই অনুযায়ী ব্যাংকের পাসবইয়ে আপনার যে নাম রয়েছে সেই নাম এবং পদবি দেবেন। দেওয়ার পর ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনার খাতা রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। লেখার পর ব্রাঞ্চের নাম, আপনার ব্যাংকের ব্রাঞ্চ কোনটা সেই ব্রাঞ্চের নাম লিখবেন। লেখার পর অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। লেখার পর আইএফএসসি কোড নাম্বার দেবেন, আইএফএসসি কোড নাম্বার কিন্তু আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন বা চেকবুকের পাতায় পেয়ে যাবেন, সেক্ষেত্রে আইএফএসসি কোড নাম্বার দেবেন।
দেওয়ার পর অ্যাকাউন্টের ধরন কী রয়েছে, সেভিংস না কারেন্ট, সেটা আপনি দিয়ে দেবেন। অ্যাকাউন্টের ধরন কী রয়েছে সেটা আপনি লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না, বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষ। ঠিক আছে, তো এখানে প্রাপ্তি স্বীকার, এখানে শ্রী বা শ্রীমতী আপনার নাম লিখবেন, লেখার পর পিতা স্বামী বা অভিভাবক এখানে নাম লিখবেন, পিতা অথবা স্বামীর নাম লিখবেন, লেখার পর যিনি, ঠিক আছে, এখানে গ্রামের নাম লিখবেন, পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, নিকট হইতে তারিখ লিখবেন, এখানে ফসলের জন্য কোন ফসলের জন্য করছেন সেই ফসলের নাম লিখবেন, লেখার পর একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইলেও ঝুঁকির গ্রহণযোগ্যতা প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষ। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। এখানে বাকিটা কিন্তু আপনার যে এখানে জমা করবেন সেখানে কিন্তু এখানে সিল করে সই করে দেওয়া হবে। তো এইবার যে এই যে ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনারা কোথায় পাবেন বা এই ফর্ম কাদের কাদের জমা করতে হবে? তো যারা এখনো পর্যন্ত বাংলা শস্য বীমা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেননি, সেক্ষেত্রে তারা কিন্তু এই ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন বা ব্লক অফিসে জমা করতে পারেন। ভবিষ্যতে যদি আপনার ফসলের কোনো রকম ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আপনি সেই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন। তো যারা আগে থেকেই বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় রয়েছেন তাদের কিন্তু কোনো রকম ফর্ম জমা করার দরকার নেই, তারা কিন্তু টাকা পাবেন। এবং যারা এখনো পর্যন্ত বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেননি তারা কিন্তু টাকা পাবেন না। আপনারা অবশ্যই এই ফর্মটি জমা করবেন বাংলা শস্য বীমা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্য। ভবিষ্যতে কোনো দুর্যোগ হলে, আপনার যদি ফসলের কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই শস্য বীমার মাধ্যমে তার কভারেজ বা তার টাকা কিন্তু পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে। তো এই ছিল আজকের আপডেট। আশা করছি বুঝতেই পেরেছেন কারা কারা বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ পাবে এবং ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে গেলে আপনাকে কোন ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।